আজ ২০ আগস্ট বৃহস্পতিবার দেখে নেব পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা ৫০টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। প্রথমেই নজর রাখবো হেডলাইন্স। তারাপীঠের পর নিউ মার্কেট, গভীর রাতে হোটেলে বিধ্বংসী আগুন, মৃত কমপক্ষে ৯। এবার মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, বিপাকে কৃষ্ণনগরের সাংসদ। মিলছে না বেতন, পুরভবন চেয়ারম্যানের ঘরের সামনে আবর্জনা, মরা কুকুর ফেলে বিক্ষোভ সাফাই কর্মীদের। খুলল অন্নপূর্ণার পোর্টাল, নিমিষে স্ট্যাটাস জানার সুযোগ, বাতিল হলে কিভাবে আবেদন করবেন। রাম মন্দিরে প্রসাদের নামে সাধারণ মিষ্টি বিক্রি, অ্যামাজনকে ১ লক্ষ টাকা জরিমানা কেন্দ্রের। সরকারকে চ্যালেঞ্জ, পুরো গান নয়, বন্দে মাতারামের ২টি স্তবকী গাইবে কংগ্রেস। ২-১ দিন আসার কালচার বরদাস্ত নয়, শিক্ষক অধ্যাপকদের হাজিরায় কড়া বার্তা মন্ত্রীর। কেউ হাহা করে হাসছেন, কেউ কাঁদছেন, অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে আত্মহারা মহিলারা। চিপস চকোলেটের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত শিক্ষকের, উত্তাল কৃষ্ণনগরের স্কুল। ছাত্র বিক্ষোভে পুলিশে অত্যাচারে আরজেডি রাজভবন অভিযান, বিহারে ধুন্ধুমার, আটক তেজস্বী। ৯ ৮ জনই বাংলাদেশি, নিউ মার্কেটের হোটেলে স্ত্রী সন্তান সহ মৃত্যু, পদ্মা পাড়ের সাংবাদিকেরও মৃত ৩ বাংলাদেশি, পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। বিধায়কদের নতুন গাড়ি চালকের খরচ বাবদ মাসে ৭৫,০০০, বিজয়ের নতুন সিদ্ধান্তে বিতর্ক। আইআইটি খড়গপুরে ১,০০০ কোটি প্রকল্পে শুরু হচ্ছে শিল্প সংস্কৃতি গবেষণার নতুন ক্যাম্পাস। স্বাধীনতা দিবসে বোরখা পরে নাচ, যোগীরাজ্যে সিল করা হলো স্কুল। ১ মাস আগে দেশদ্রোহী ছিলাম, এনডিএতে যোগের প্রস্তাব উড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ দীপকের। বাদ প্রধান বিচারপতি, পড়ুয়াদের দাবি মেনে নতুন করে সমাবর্তনের আয়োজন টাটার কলেজের। আপত্তি নেই, কংগ্রেস আইএসএফকে বরদাস্ত নয় তৃণমূল বিজেপি, পঞ্চায়েত দখলের সদস্যদের হুঁশিয়ারি সিপিএম এর। ২১ জুলাইয়ের পর টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতেও জট, সভা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাটপন্থীরা। তদন্তে অসহযোগিতা সমিতির, অভিষেকের আত্মসহায়ককে হেফাজতে চেয়ে সুপ্রিম দরবারের রাজ্য। বিমানবন্দরে হেনস্থার ঘটনায় লোকসভার স্পিকারকে স্বাগতিক চিঠি, ২ বিজেপি বিধায়ককে কাঠগড়ায় তুললেন তৃণমূল সাংসদ। সেনা তথ্য পাচার, রিসরা থেকে স্টিফের জালি পাক গুপ্তচর। যন্তর মন্তরের চেতনা সংক্রমিত জেন আলফার মধ্যে জাগরণের ধ্বনি। ১৬০০ অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয় মমতার জমানায়, উচ্চ প্রাথমিকে সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার করল শুভেন্দু সরকার। ভয়ঙ্কর ঘটনা, কলকাতার এক বেসরকারি স্কুলের বাথরুমে সাপে কামড়ালো ছাত্রীকে। চাই আইফোন, প্রেমিকের জন্য বাইক ও বন্ধুদের ডেকে দাদুকে খুন করালো ১৩ কিশোরী, সিনেমা দেখে খুনের ছক। ২৬,০০০-এর চাকরি নিয়ে ফের সুপ্রিম কোর্টে এসএসসি। জেলায় পরে মিশন, পুরভোটের জন্য দরকার ইভিএম, হাইকোর্টে গেল রাজ্য নির্বাচন কমিশন। ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজের বিরুদ্ধে অভিষেকের মামলা শুনানি পিছল হাইকোর্টে, ব্যাংকের রিপোর্ট চাইল আদালত। সোনার খনিতে ভয়ঙ্কর ধস আফ্রিকার, চাপা পড়ে অন্তত ৩০ জনের মৃত্যু। অনলাইন গেমের সূত্রে ঘনিষ্ঠতা, একেবারেতে ৩ মহিলাকে প্রেমের ফাঁদে ফেলে পালানোর চেষ্টা, মুর্শিদাবাদী পাকড়াও। মিড ডে মিলে নুনের বদলে গুঁড়ো সাবান খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৪০ জন পড়ুয়া। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলে তৃণমূলের জয় জয়কার, ভোট গ্রহণ হয়েছিল ৬ মাস আগে। নিউ মার্কেট অগ্নিকাণ্ডে তৃণমূলকে তোপ অগ্নিমিত্রার, তদন্তভার সিটকে। সারদা মামলায় জামিন সুদীপ্ত সেনের প্রায় ১৩ বছর পর জেল মুক্তির পথে। পেটের টানে ঝাড়খণ্ড থেকে নিউ মার্কেটের হোটেলে এসে মৃত্যু, অঝরে কান্না সন্দীপের কাকা দাদার। ছাগল চুরি দেখে ফেলেছিল, নাবালককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। তৃতীয় সন্তানের ক্ষেত্রেও ১ বছর পুরো বেতন সহ মাতৃত্বকালীন ছুটি, বড় সিদ্ধান্ত সরকারের। জনগণনায় যুক্ত শিক্ষকদের অন ডিউটি, পুরনো নির্দেশ প্রত্যাহার করল স্কুল শিক্ষা দপ্তর, পঠন পাঠন সচল রাখার আর্জি। প্রমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ, কনস্টেবলকে হাতে নাতে ধরল দুর্নীতি দমন শাখা। দিল্লি জল বোর্ডে দুর্নীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র, বিজেপিকে স্বৈরাচারী বলে তোপ কেজরির। অধরাই থেকে গেল সাংবাদিক হওয়ার স্বপ্ন, শেষ লড়াইয়ে হার মানলেন পায়েল।
স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত, সুন্দরবনে পৌঁছবে চিকিৎসা। এবার আসছে বিস্তারিত খবরে। তার আগে আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তারাপীঠের পরিবার নিউ মার্কেট। গভীর রাতে হোটেলে বিধ্বংসী আগুন, মৃত কমপক্ষে 9, একজনকে আটক করেছে পুলিশ। তারাপীঠের পরিবার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে গভীর রাতে দাউ দাউ করে জ্বলে উঠল হোটেল শিখা ইন। ভেতরে আটকে পড়েন বহু আবাসিক। শেষ পাওয়া খবর অনুযায়ী দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে 9 জনের। তাদের মধ্যে একজন শিশু, 2 জন মহিলা এবং 6 জন পুরুষ। মৃতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি যারা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। আহত কমপক্ষে 6 জন। নিউ মার্কেটে দমকলের অফিসের পাশে একাধিক হোটেল, সেখানে রয়েছে হোটেল শিখা ইন। মঙ্গলবার রাতে হোটেলের 3 তলায় আচমকাই আগুন লাগে। সেই সময় অধিকাংশ আবাসিক ঘুমোচ্ছিলেন। আগুনের ধোঁয়ায় গোটা হোটেল ঢেকে গেলে তারা বিষয়টি টের পান। তড়িঘড়ি নামার চেষ্টা করলেও কালো ধোঁয়া, সরু সিঁড়ি এবং ঘুপচি এলাকার কারণে অনেকেই বেরোতে পারেননি। একাধিকবার ডাকাডাকি করেও হোটেলের কোনো কর্মীকে পাননি তারা। খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। একে একে আবাসিকদের বের করে আনা হয়, তবে ততক্ষণে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে 9 জনের। আহত 6 জনের কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসা চলছে। আবাসিক ও স্থানীয়দের একাংশের অভিযোগ, হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না এবং ফায়ার অ্যালার্মও বাজেনি, ফলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। ইতিমধ্যেই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। হোটেল মালিকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কেউ হাহা করে হাসছেন, কেউ কাঁদছেন। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে আত্মহারা মহিলারা। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে উৎসবের মেজাজে ধরা দিলেন উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বাইলানি বাজারের একাংশ মহিলা। টাকা হাতে পেয়ে মাটির ঘট নিয়ে আবির খেলায় মেতে উঠলেন তারা। একে অপরকে মিষ্টি মুখ করানোর পাশাপাশি পথ চলতি মানুষদেরও মিষ্টি খাওয়ান মহিলারা। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরাও। আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকার কথা ঘোষণা করা হয়েছিল। সেই মতো মাস পড়তেই 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকতে শুরু করেছে বলে দাবি করা হচ্ছে। তার টাকা হাতে পেয়ে খুশিতে আত্মহারা মহিলারা। এক মহিলা জানান, মেসেজ এসেছে, 3,000 টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। আরও এক মহিলা জানান, দুপুর 3:15 তার ফোনে টাকা ঢোকার মেসেজ আসে। সেই আনন্দেই তিনি উৎসবে যোগ দিতে চলে আসেন। টাকা পাওয়ার আনন্দে কারো মুখে হাসি, আবার কারো চোখে জল। সব মিলিয়ে বাইলানি বাজারে অন্নপূর্ণা যোজনার টাকা ঘিরে তৈরি হয়েছে উৎসবের আবহ। এবার মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বিপাকে কৃষ্ণনগরের সাংসদ। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল জেলা আদালত। মহুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন ঘূর্ণির কয়েকজন মহিলা। তাদের অভিযোগ, মহুয়া মৈত্র একের পর এক আপত্তিকর মন্তব্য করেছেন। সেই মামলাটি ওঠে কৃষ্ণনগর জেলা আদালতে। কয়েক দফা শুনানির পর বুধবার মহুয়াকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এদিন আদালতে হাজির হননি কৃষ্ণনগরের সাংসদ। আইনজীবীর মাধ্যমে মহুয়া জানান তিনি আদালতে আসতে পারবেন না। এরপর আদালত বিকেল 5টা পর্যন্ত হাজিরার সময় দেয়, কিন্তু সেই সময়ের মধ্যে মহুয়া আদালতে হাজির হননি। এরপরই মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন নিম্ন আদালত। ফলে নতুন করে বিপাকে পড়লেন কৃষ্ণনগরের সাংসদ। মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, তাদের অনেক দম্ভ, কোথায় কি বলতে হয় তার কোনো ধারণা নেই। কিছু না করে পদ পেয়ে গেলে এমনটাই হয়। আদালত যা মনে করেছে সেই নির্দেশ দিয়েছে। এখন প্রশ্ন, এই গ্রেফতারি পরোয়ানার পর মহুয়া মৈত্রীর পরবর্তী পদক্ষেপ কি হয়? নজর থাকবে আদালতের পরবর্তী নির্দেশের দিকে। বাবা মা কি সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন? বড় রায় সুপ্রিম কোর্টের। সম্পত্তির অধিকার নিয়ে বুধবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এলাহাবাদ হাইকোর্টের রায় বাতিল করে শীর্ষ আদালত জানায়, প্রবীণ নাগরিক রিটেক। সম্পত্তির অধিকার নিয়ে বুধবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এলাহাবাদ হাইকোর্টের রায় বাতিল করে শীর্ষ আদালত জানায়, প্রবীণ নাগরিকরা চাইলে নিজেদের সম্পত্তি থেকে সন্তানদের উচ্ছেদ করতে পারেন। আদালতের মতে, প্রত্যেক মানুষের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। বার্ধক্য যেন নিরাপত্তাহীনতা ও অপমানের কারণ না হয়। এই মামলার সূত্রপাত 2022 সালের 5ই জুন। লখনৌয়ের বাসিন্দা রবিকান্ত গুপ্ত পুত্র ও পুত্রবধূর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের বাড়ি থেকে সরানোর জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করেন। সন্তানদের জন্য এই দম্পতিকে নিজেদের বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছিল। 2022 সালে 15 নভেম্বর এসডিএম ছেলেকে বাড়ি ছাড়ার নির্দেশ দেন। পরে 2023 সালের 9 আগস্ট জেলা ম্যাজিস্ট্রেটও সেই নির্দেশ বহাল রাখেন। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে যান ওই বৃদ্ধের পুত্র।
2007 সালের আইন উল্লেখ করে হাইকোর্ট নির্দেশ বাতিল করে ছেলে ও পুত্রবধূকে বাড়ি ফেরার নির্দেশ দেয়। এরপর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান বৃদ্ধ। বুধবার বিচারপতি PS নরসিংহ ও অলোক আরাধের ডিভিশন বেঞ্চ জানায়, 2007 সালে আইনের লক্ষ্য হল প্রবীণদের মর্যাদা, সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা। ট্রাইব্যুনালের নির্দেশে হস্তক্ষেপ করে হাইকোর্ট ভুল করেছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, ভরণ পোষণ ও সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজন হলে ট্রাইব্যুনাল সন্তানকে সম্পত্তি থেকে উচ্ছেদের নির্দেশ দিতে পারে। অর্থাৎ প্রবীণ বাবা মা চাইলে সন্তানদের সম্পত্তি থেকে বেদখল করতে পারবেন। তৃতীয় সন্তানের ক্ষেত্রেও 1 বছর পুরো বেতন সহ মাতৃত্বকালীন ছুটি বড় সিদ্ধান্ত সরকারের। তামিলনাড়ু মহিলা সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল সরকার। এবার থেকে তৃতীয় সন্তানের জন্মের ক্ষেত্রে মহিলা সরকারি কর্মীরা 365 দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। এর আগে তৃতীয় সন্তানের ক্ষেত্রে মাত্র 12 সপ্তাহ অর্থাৎ 84 দিনের ছুটির নিয়ম ছিল। নতুন সিদ্ধান্তে তৃতীয় সন্তানের ক্ষেত্রে ছুটির মেয়াদ প্রথম ও দ্বিতীয় সন্তানের সমান করা হলো। তামিলনাড়ুর মানব সম্পদ ব্যবস্থাপনা মন্ত্রী ডি শরৎ কুমার মঙ্গলবার বিধানসভায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, মহিলা সরকারি কর্মীদের কল্যাণ ও নারী ক্ষমতায়নকে অগ্রাধিকার দিচ্ছে এই সরকার। তাই তৃতীয় সন্তানের জন্য 12 সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে 365 দিন করা হবে। বর্তমানে 2 কম জীবিত সন্তান থাকা বিবাহিত মহিলা সরকারি কর্মীরা 365 দিনের মাতৃত্বকালীন ছুটি পান। আর যাদের 2 বা তার বেশি জীবিত সন্তান রয়েছে তারা সর্বোচ্চ 12 সপ্তাহের ছুটি পেতেন। এবার সেই নিয়মে বড় বদল আনা হচ্ছে। শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত সরকারি নির্দেশিকা জারি হবে। এই ঘোষণার সময় সদ্যজাত সন্তানকে নিয়ে বিধানসভায় হাজির হয়েছিলেন তামিলনাড়ু ভেত্রী কাজাগামের বিধায়ক আর পল্লবী। শিশুটিকে একজন পরিচর্যাকারীর কাছে রেখে তিনি অধিবেশনে যোগ দেন। সন্তানকে বিধানসভায় আনা নিয়ে প্রশ্ন উঠলে পল্লবী জানান, সদ্যজাত সন্তানকে বাড়িতে রেখে আসা তার পক্ষে সম্ভব ছিল না। এদিকে মাত্র 2 দিন আগেই কৃষকদের জন্য বড় ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। কৃষকদের রাজ্যে মেনে কোঅপারেটিভ থেকে নেওয়া 75,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ 100% মকুবের ঘোষণা করা হয়েছে। 1600 অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয় মমতার জমানায়। উচ্চ প্রাথমিকে সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার করল শুভেন্দু সরকার। উচ্চ প্রাথমিকে শরীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগের জন্য 1600 অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল বর্তমান সরকার। বুধবার কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 2022 সালে 19 মে এবং 14 অক্টোবর এই অতিরিক্ত শূন্যপদ তৈরির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটাতেই তৎকালীন মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চে রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে দেয়। আদালত জানিয়েছে, নিয়মিত নিয়োগের মতো করে সুপার নিউমেরারি পদ তৈরি করা যায় না। কেবল বিশেষ পরিস্থিতিতেই এই ধরনের পদ তৈরি করা সম্ভব। এরপর একক বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। কিন্তু তার আগেই সরকার বদলেছে। নতুন সরকার হাইকোর্টে জানিয়ে দিয়েছে, আগের সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী তারা আর এগোবে না। ওই দুটি বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হচ্ছে। উল্লেখ্য, 2016 সালের এসএসসি নিয়োগ প্যানেল দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট বাতিল করেছিল। এর ফলে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায়। অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়ে দীর্ঘ আইনি জটিলতা তৈরি হয়েছিল। এখন 1600 অতিরিক্ত শূন্যপদ বাতিল হওয়ার পর উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে নতুন সরকার কি পদ্ধতি নেয় সেদিকেই নজর চাকরি প্রার্থীদের। সোনার খনিতে ভয়ঙ্কর ধস আফ্রিকার, চাপা পড়ে অন্তত 30 জনের মৃত্যুর খবর। আফ্রিকার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পশ্চিমাঞ্চলে সোনার খনিতে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনায় অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন শ্রমিক মাটির নিচে চাপা পড়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, নানা মেম্বারি অঞ্চলের আব্বা এলাকায় এই খনিতে স্বল্প পরিসর এবং অত্যন্ত সাধারণ প্রযুক্তির মাধ্যমে সোনা উত্তোলনের কাজ চলছিল। মঙ্গলবার সকালে কাজ চলাকালীন আচমকায় ধস নামে। অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনন চলার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। উদ্ধারকারী দল এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ চেষ্টায় খনি থেকে অন্তত 30টি দেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও বেশ কয়েকজন শ্রমিক মাটির নিচে আটকে রয়েছেন। তাদের উদ্ধারে প্রশাসন, উদ্ধারকারী দল এবং স্থানীয় বাসিন্দারা একসঙ্গে কাজ করছেন। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। ঘটনার একটি ভিডিও সামনে এসেছে, যেখানে মাটির নিচ থেকে কাদামাখা দেহ উদ্ধার করতে দেখা যাচ্ছে।
মৃতদের বেশিরভাগই তরুণ বলে জানা গিয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছে সরকার। প্রমোটারের কাছ থেকে 1,00,000 টাকা ঘুষ, কনস্টেবলকে হাতে নাতে ধরল দুর্নীতি দমন শাখা। সাব ইন্সপেক্টরের পরিবার কনস্টেবল ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন সাকরাইল থানার নাজিরগঞ্জ ফাঁড়ির কনস্টেবল শুভময় মণ্ডল। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রাজ্য দুর্নীতি দমন শাখা। জানা গিয়েছে, এক প্রমোটারের কাছ থেকে 1,00,000 টাকা ঘুষ চেয়েছিলেন শুভময়। বিষয়টি জানতে পেরে দুর্নীতি দমন শাখায় অভিযোগ জানান ওই প্রমোটার। এরপর তার সাহায্যে অভিযুক্ত কনস্টেবলকে ধরতে ফাঁদ পাতা হয়। মঙ্গলবার কেমিক্যাল মেশানো টাকা নিয়ে থানায় হাজির হন প্রমোটার। টাকা দিয়ে বেরিয়ে আসার পরই সেখানে পৌঁছে যান দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। তাদের দেখেই টাকার দুটি বান্ডিল অর্থাৎ 50,000 টাকা ফেলে দেন শুভময়। তবে বাকি 50,000 টাকা ফেলতে পারেননি তিনি। সেখানেই তাকে হাতে নাতে ধরে ফেলেন তদন্তকারীরা। প্রথমে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন কনস্টেবল। এরপর তার হাত জলে ডুবানো হলে টাকায় লাগানো কেমিক্যালের প্রভাবে জল গোলাপি হয়ে যায়। এরপরই তাকে গ্রেফতার করা হয়। এদিকে পালাবদলের পর রাজ্যে দুর্নীতি দমন শাখাকে আরও শক্তিশালী করা হয়েছে বলে দাবি সরকারের। এর আগেও সোমবার হাওড়ার ব্যাটরা থানার এসআই সুব্রত সরকারকে 25,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। পুরুলিয়ার মানবাজার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঘুষখোরদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে। তার দাবি, ঘুষ নিলে শুধু সাসপেন্ড নয়, জেলেও পাঠানো হবে। 1 মাস আগে দেশদ্রোহী ছিলাম, এনডিএতে যোগের প্রস্তাব উড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ দীপকের। নিট প্রশ্নফাঁস কাণ্ডের ছাত্র আন্দোলনে অন্যতম মুখ অভিজিৎ দীপকে নিজের দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে। শুধু তাই নয়, দীপককে সরাসরি এনডিএতে যোগ দেওয়ার প্রস্তাবও দেন তিনি। সম্প্রতি রামদাস আঠাওয়ালে বলেন, বাবা সাহেব আম্বেদকরের স্বপ্ন পূরণ এবং সমাজ ও দলকে শক্তিশালী করার লক্ষ্যে দীপকের তার দলে যোগ দেওয়া উচিত। পাশাপাশি শাসক জোটেও যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তবে সেই প্রস্তাব সরাসরি উড়িয়ে দিয়েছেন অভিজিৎ দীপকে। ইনস্টাগ্রাম স্টোরিতে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, 1 মাস আগেও তো আপনার চোখে আমি দেশদ্রোহী ছিলাম, মূলধারার রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা নেই বলেও স্পষ্ট করেছেন দীপকে। তার দাবি, সাধারণ মানুষ রাজনীতি এবং নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে। দেশের উন্নতির জন্য নতুন কোনো রাজনৈতিক দল তৈরি করার পরিবর্তে এখন গণ আন্দোলন তৈরি করাই বেশি জরুরি। নিট প্রশ্নফাঁস আন্দোলনের সময় আলোচনায় আসা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য সাধারণ মানুষের সমস্যা তুলে ধরা। সেই উদ্দেশ্যেই শুরু হয়েছে কি বলছে জনতা কর্মসূচি। এই কর্মসূচির মূল গুরুত্ব শিক্ষা ক্ষেত্রে। দীপকের দাবি, স্কুল, কলেজ এবং কোচিং এর কি অত্যাধিক ফি বেড়ে যাওয়ায় বহু পরিবারের পক্ষে সন্তানদের মানসম্মত শিক্ষা দেওয়া কঠিন হয়ে পড়েছে। তাই শিক্ষা সংস্কারকেই তারা অগ্রাধিকার দিতে চান। পেটের টানে ঝাড়খণ্ড থেকে নিউ মার্কেটের হোটেলে এসে মৃত্যু, অঝরে কান্না সন্দীপের কাকা দাদার। পেটের তাগিদে ঝাড়খণ্ড থেকে কলকাতায় কাজে এসেছিলেন 19 বছরের সন্দীপ পাসওয়ান। ভাবতেও পারেননি বছর ঘোরার আগেই বাড়িতে ফিরবে তার দেহ। নিউ মার্কেটের হোটেল শিখা ইনের ভয়াবহ আগুন প্রাণ কেড়ে নিল এই তরুণের। ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা সন্দীপের বাড়িতে রয়েছেন মা, দাদা, বোন সহ পরিবারের সদস্যরা। পড়াশোনা ছেড়ে কাজের খোঁজ করছিলেন তিনি। মাস তিনেক আগে কলকাতায় থাকা তার কাকা সীতারাম পাসওয়ান তাকে হোটেলে কাজের ব্যবস্থা করে দেন। এরপর থেকে শিখা আইনে কাজ করছিলেন সন্দীপ। মঙ্গলবার রাতেও অন্যান্য দিনের মতোই হোটেলেই ছিলেন তিনি। রাত 1:45 নাগাদ বিল্ডিংয়ে 3 তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। সংকীর্ণ সিঁড়ি এবং ধোঁয়ার দাপটে বেরোতে পারেননি সন্দীপ। প্রাথমিকভাবে জানা গিয়েছে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। বুধবার কলকাতা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে কান্নায় ভেঙে পড়েন সন্দীপের কাকা সীতারাম। তিনি জানান, সন্দীপের বাবা 4 বছর আগে মারা গিয়েছেন। পরিবারের প্রয়োজনেই তাকে কলকাতায় নিয়ে এসেছিলেন তিনি। হোটেলে ঝাড়ু দেওয়া ও সাফাইয়ের কাজ করতেন সন্দীপ। সীতারামের দাবি, সন্দীপ ফ্রিজের পাশে ঘুমাতেন। পরিবারের কাছে খবর এসেছে ফ্রিজের কম প্রেসার ফেটে আগুন লাগতে পারে। আগুনে সন্দীপের মুখ ও বুকের কিছুটা অংশ ঝলসে গিয়েছে। ভাইপোর দেহ শনাক্ত করে কান্নায় ভেঙে পড়েছেন কাকা ও দাদা। মিড ডে মিলে নুনের বদলে গুঁড়ো সাবান খেয়ে অসুস্থ হয়ে পড়ল রিটেক। মিড ডে মিলে নুনের বদলে গুঁড়ো সাবান খেয়ে অসুস্থ হয়ে পড়ল 40 জন পড়ুয়া। নুনের বদলে পড়ুয়াদের পাতে পড়ল কাপড় কাচার গুঁড়ো সাবান। ভাতের সঙ্গে সয়াবিনের তরকারিতে সেই সাবান মিশিয়ে খেয়ে ফেলল ছাত্রছাত্রীরা। কিছুক্ষণ পর থেকে শুরু হয় অস্বস্তি। পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকে কয়েকজন, আবার কেউ কেউ বমিও করতে শুরু করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিহারের নালন্দা জেলার পার্সি মিডল স্কুলে। একসঙ্গে বহু স্কুল পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্তত 40 জন পড়ুয়া বর্তমানে চিকিৎসাধীন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার ভুলটি স্কুলের তরফেই হয়েছে। প্রতিদিন
অন্য একটি স্কুল থেকে মিড ডে মিলের খাবার আসে। এদিনও খাবার আসার পর পড়ুয়ারা জানায় সয়াবিনের তরকারিতে নুন হয়নি। এরপর স্কুল থেকে তাদের খাবারে নুন দেওয়া হয়। তার কিছুক্ষণ পরই অসুস্থ হতে শুরু করেন পড়ুয়ারা। স্কুল সূত্রে দাবি সম্ভবত কোনো কর্মী ভুল করে নুনের বদলে গুঁড়ো সাবান দিয়ে ফেলেছিলেন। দ্রুত অসুস্থ হয়ে পড়ায় পড়ুয়াদের বিহার শরীফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার। অসুস্থ পড়ুয়া ও তাদের অভিভাবকদের সঙ্গে দেখা করেন তিনি এবং চিকিৎসার বিষয়টি খতিয়ে দেখেন। তবে ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা তাদের প্রশ্ন, নুনের বদলে গুঁড়ো সাবান কিভাবে পড়ুয়াদের খাবারে চলে এলো? খাবার রাখার জায়গায় সাবানের প্যাকেটই বা কিভাবে রাখা হয়েছিল? পুরো বিষয়টি খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ। সাম্প্রদায়িক অশান্তির চেষ্টা ব্যর্থ। হাইকোর্টে মসজিদ মামলা খারিজে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। মসজিদ থেকে মাইক খোলা নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে খারিজ হওয়ার সিদ্ধান্তে খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাম্প্রদায়িক অশান্তি তৈরির চেষ্টা বানচাল হয়েছে বলেই তার মত। এক স্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মসজিদ কমিটিগুলোকে মৌখিকভাবে মাইক খোলার নির্দেশ দেওয়ার অভিযোগ ওঠে। কোথাও কোথাও পুলিশ নিজেরাই গিয়ে মাইক খুলে দিয়েছে বলে অভিযোগ ওঠে। তা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বিচারপতি তাপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতনুপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানান, পুলিশের তরফে এমন কিছু করা হয়নি, মৌখিক নির্দেশ ছিল মাত্র। আদালতের পর্যবেক্ষণ, পুলিশের মৌখিক নির্দেশ এবং সংবাদপত্রের প্রতিবেদনের উপর নির্ভর করে মামলা চলছে। প্রায় 4000 মসজিদের আপত্তিকর কথা বলা হলেও তাদের মধ্যে বেশিরভাগই মামলায় যুক্ত হয়নি। জনস্বার্থ মামলা হিসাবে তো ধোপেই টেকে না, তাই মামলা খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। আদালতের এই রায়ের পর মসজিদের তরফে মামলায় সওয়াল করা কালীঘাট তৃণমূলের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, এবার থেকে নির্দিষ্ট সময়সীমা মেনে মাইক আজান চলবে। সব মসজিদ থেকে মাইক খোলা হয়েছিল, তারা আবার মাইক লাগাতে পারবেন। হয় সেন্সাসের কাজ করান, না হলে ক্লাস করান। শিক্ষকদের নিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের। জনগণনার কাজে শিক্ষকদের নিযুক্ত করা নিয়ে তৈরি হওয়া মামলায় বুধবার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। তবে মৌখিক পর্যবেক্ষণে বিচারপতি কৃষ্ণ রাও জানিয়েছেন, শিক্ষকদের স্কুলে পড়াতে হয় তাই তাদের সেন্সাসে ব্যবহার করুন, না হয় ক্লাস করান। রাজ্য সরকারের প্রথম নির্দেশিকায় বলা হয়েছিল, জনগণনার কাজ করতে গিয়ে স্কুলের পঠন পাঠন যেন বিঘ্নিত না হয়, তাই স্কুলের সময়ের পর অথবা সপ্তাহান্তে সেন্সাসের কাজ করা যাবে। এই নির্দেশিকা নিয়েই প্রশ্ন ওঠে। হাইকোর্ট জানতে চায়, স্কুল ছুটির পর অন্য জায়গায় গিয়ে শিক্ষকেরা জনগণনার কাজ করে বাড়ি ফিরবেন কখন? রাজ্যের বক্তব্য ছিল, সেন্সাস খুব গুরুত্বপূর্ণ কাজ, যা সব রাজ্যেই হচ্ছে। তবে বুধবার আদালতের শুনানির আগেই পুরনো বিজ্ঞপ্তি তুলে নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। নতুন বিজ্ঞপ্তিতে স্কুলের নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর শিক্ষকদের সেন্সাসের কাজ করার কথা আর বলা হয়নি। রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি বদল করেছে সে কথাও এদিন আদালতে জানানো হয়েছে। অর্থাৎ স্কুলের নির্দিষ্ট সময়ের পর আর শিক্ষকদের সেন্সাসের কাজ করার কথা বলছে না সরকার। ছাত্র বিক্ষোভে পুলিশে অত্যাচারী আরজেডি রাজভবন অভিযান। বিহারে ধুন্ধুমার, আটক তেজস্বী। নিট প্রশ্নফাঁস কাণ্ডে ছাত্র বিক্ষোভে পুলিশের দমন পীড়নের প্রতিবাদে রাজভবন অভিযানে নামে আরজেডি। বুধবার পাটনায় পুলিশি বাধার মুখে পড়েন লালু প্রসাদ যাদবের দলের নেতা কর্মীরা। আটক করা হয় বিহারের বিরোধী দলনেতা তথা আরজেডি নেতা তেজস্বী যাদবকে। পাটনার এসএসপি কার্তিক কেউকে শর্মা জানান, ইনকাম ট্যাক্সের দপ্তরি কাজে তেজস্বীর নেতৃত্বে রাজভবনের দিকে এগোনো আরজেডির মিছিলটি আটকানো হয়। সেই সময় আটক করা হয়েছিল তেজস্বী যাদবকেও, যদিও প্রায় ঘণ্টাখানেক পরে আরজেডি সদর দপ্তরের কাছে তাকে ছেড়ে দেওয়া হয়। বিহারে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি দমন পীড়নের অন্যতম ছবি হয়ে ওঠে AK-47 হাতে বিক্ষোভকারীদের দিকে ছুটে যাওয়া এক পুলিশ কর্মী। ওই কনস্টেবলের ভিডিও ভাইরাল হতেই ঘটনায় সুর চড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পরে ওই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়। গতকাল সাসপেন্ড হন সংশ্লিষ্ট থানার পুলিশ সুপারিনটেন্ডেন্ট পুরাণ কুমার ঝাও। গত 25শে জুলাইয়ের ঘটনার প্রতিবাদে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিতে জেপি গোলম্বাদ থেকে লোকভবন অভিমুখে মিছিল করে আরজেডি। বুধবারে মিছিল রুখতে পুলিশ জল কামান ব্যবহার করে। পুলিশ ভ্যানে তোলার সময় তেজস্বী বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতি অবিচারের অভিযোগ তোলেন। তাঁর দাবি, অন্যায় অনিয়মের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছেন তাদের দমনে সরকার AK-47 ব্যবহার করছে।